শুনতে থাকুন অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী ছায়া সঙ্গিনী। এই গল্পের সমস্ত ঘটনা ও মন্তব্য লেখকের কল্পনাপ্রসূত ও গল্পের খাতিরে সৃষ্ট। মিডনাইট হরর স্টেশন কোনো রকম জাতি, ধর্ম বা অন্য কোনো গোষ্ঠীগত ভেদাভেদকে সমর্থন করে না। লোকে বলে অন্ধকারে নাকি আমাদের ছায়াও আমাদের ছেড়ে চলে যায়, কিন্তু আসলে ছায়া লুকিয়ে থাকে। অন্ধকারের আড়ালে মুখ ঢেকে সে লক্ষ্য করতে থাকে আমাদের। ছায়ার কি উদ্দেশ্য বলুন তো? ভালো নাকি খারাপ? সে আমাদের ক্ষতি চায় না বিপদ থেকে রক্ষা করে? নাকি ছায়ার নিজস্ব কিছু চাওয়া পাওয়া আছে? শুনতে থাকুন অভিষেক চট্টোপাধ্যায়ের ভয়ের গল্প ছায়া সঙ্গিনী। এতদিন অস্বস্তিটা শুধু মনের মধ্যেই ছিল, কিন্তু দুদিন হলো মনের সঙ্গে শরীরটাও থেকে থেকে শিরশির করে উঠছে। কেবলই মনে হচ্ছে কেউ যেন আছে, সে আমার হাঁটা চলা ওঠা বসা সর্বক্ষণ নজর করে চলেছে। আমি যদি চলতে চলতে হঠাৎ করে হোঁচট খাই, তাহলে সেও যেন ভারী হাওয়ার মতো ঢাল হয়ে আমায় মুখ থুবড়ে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। খেতে বসলে মাথার পাশে ঠায় দাঁড়িয়ে থাকে, শুয়ে থাকলে আমার পাশের বিছানাটা মোটেও খালি থাকে না, সে চুপ করে শুয়ে থাকে, অথচ চর্মচক্ষে কিছুতেই ধরা দেয় না। তবু সে আছে, ভীষণভাবে আছে। আমি বেশ বুঝতে পারি। শোন, আমার মনে হয় এটা তো সাইকোলজিক্যাল প্রবলেম, জানিস তো। আসলে তুই সেদিনের ঘটনাটা ভুলতে পারছিস না। সিগারেটে একটা সুখ টান দিয়ে কথাটা বলল প্রভাস। কথার ফাঁকে ফাঁকে ধোঁয়াগুলো এলোমেলো হয়ে মুখের সামনে থেকে বাতাসে মিলিয়ে গেল। কোনো ক্লাস অফ থাকলে আমি, প্রভাস, সুতনু আর আসিফ কলেজের পেছনের এই পুকুর পাড়ে এসে বসি। এখানে বেশ গাছপালা থাকায় সিগারেট খাওয়ার উপযুক্ত আড়াল তৈরি হয়েছে। প্রফেসররা কি কিছু জানেন না? সবই জানেন, তবু ভদ্রতাটুকু তো মেনটেন করতেই হয়। আজ আসিফ আসেন। কয়েকদিন ধরেই ঠান্ডা গরম লেগে জ্বরে পড়েছে। সুতনুর সদ্য প্রেমিক আজ উঠেছে, তাই এখন তার পিছনে সময় দিতেই দিনের অর্ধেক ভাগ সময় কেটে যায়। আমি প্রথমে সেটাই ভেবেছিলাম রে, কিন্তু এখন আর এটাকে মনের ভুল বলে মনে করতে পারছি না। আমি না তার উপস্থিতি টের পাই প্রভাস। সে আমার সাথেই আসে, বসে, শোয়। খাইছে একেবারে বিছানায় উঠে পড়ছে নাকি? তা কদ্দুর গড়াইছে ব্যাপার খান। দেখিস বাবু, পেট নিয়ে আবার বয়াতি হইয়া যাইব না তো? প্রভাস, একটা সিরিয়াস কথা বলছি, আর তার মাঝে তুই ইয়ার্কি মারার সময় প্রভাস যে কেন খামোকা বাঙাল ভাষায় কথা বলে সে ওই জানে। নিজেই বলে নিজেই খ্যাক খ্যাক করে হেসে মরছে। মাঝখান থেকে সিগারেটের ধোঁয়া গলায় গিয়ে বিষম খেয়ে হাসি কাশিতে পরিণত হল। আমি পিঠ চাপড়ে দিলাম, কিন্তু লক্ষ্য করলাম প্রভাসের অবস্থা বেশ সঙ্গীন হয়ে পড়েছে। হাত থেকে দুজনেই সিগারেট ফেলে দিলাম। প্রভাস হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। ওর চোখ দুটো যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। আমি বেশ ভয় পেয়ে গেলাম। এই প্রভাস, আরে হলো কি তো? পিঠে জোরে জোরে মারতে লাগলাম, কিন্তু চোখের নিমেষে প্রভাস ঘাসের উপরেই শুয়ে পড়ল। কাস্তে কাস্তে প্রাণটাই যেন বেরিয়ে আসতে চাইছে তার। আমার ব্যাগে জল ছিল, সেটা বের করে মুখে দিতে গিয়ে হাতটা কেঁপে উঠল। প্রভাস নিশ্চল, স্থির, চোখ বন্ধ, মুখটা আকাশের দিকে হাঁ করে খোলা। যবে থেকে রাস্তাঘাটে একা চলতে শিখেছি, তবে থেকেই এই শ্মশানের পথ ধরে বাড়ি ফিরি। সে দিনের বেলাই হোক বা রাতে। পাকা সড়ক ধরে ফিরলে অনেকটা ঘুর পথ হয়। আসলে আমার বাড়িটা বাগনান থেকে আরও অনেকটা ভিতরে। চক্রবেরিয়া বলে একটা অখ্যাত গ্রাম। সেখানেই একটা সাতমহলা বাড়িতে আমার বাস। না, নিজের আভিজাত্য বোঝাতে সাতমহলা বাড়ি বলিনি।
আসলে 2 কাকা জ্যাঠা আর 2 পিসি সকলকে নিয়ে অনেক লোক, কিন্তু দাদু ঠাকুমা মারা যেতে এবং নানান সুবিধে লাভের আশায় সকলেই প্রায় শহরমুখ হয়েছে। পিসিদের বিয়েও হয়েছে কলকাতায়। বাড়ির লক্ষ্মী জনার্দনের পুজোতে বছরে একটি বাড়ি তারা আসে। কোনো রকমে একটা রাত কাটিয়েই পালাই পালাই করে। অতএব পেল্লাই বাড়িতে আমি, মা আর বাবা, আরও একজন থাকে শিবুদা, সব কিছু দেখভাল করে। তো যাই হোক, যা বলছিলাম, সেই একলা চলার শুরু থেকেই শ্মশানের পথ ধরে আমি রাত বিরেতে বাড়ি ফিরি। কখনোই কিছুই মনে হয়নি, অথচ হওয়াটাই উচিত ছিল। কারণ এই শ্মশান নিয়ে লোকের মুখে যা যা সব গল্প শুনেছি, তাতে গাঁয়ের বড়রাই এ পথ মারাতে দুবার ভাবে, বিশেষত রাতে। শ্মশান থেকে কিছু দূরেই একটা পুকুর আছে, মাঝে মাটির রাস্তা। সেই রাস্তার নিচ দিয়ে একটা নালা বয়ে গেছে, তাই এপার ওপারকে বেঁধে রেখেছে একটা সিমেন্টের ছোট্ট সেতু। আগে সেখানে কাঠের সাঁকো ছিল। লোকে বলে প্রতি রাতে কেউ বা কারা যেন এই শ্মশান থেকে সেতু পেরিয়ে ওই পুকুর অবধি যায়। পুকুরের জলে বুদবুদ করে শব্দ হয়, তারপর আবার এই পথেই ফিরে আসে। কারা যায়, কারাই বা ফেরে? গাঁয়ের লোক বলে অতৃপ্ত আত্মারা হাঁটা চলা করে। আর গ্রামের পুরুত কৃষ্ণমোহন ভট্টাচার্য বলেন মা শ্মশানকালী নাকি রোজ রাতে এই পথে স্নান করতে যায়। পুকুরের জলে স্নান সেরে আবার এই পথেই তিনি ফেরেন। তখন কোনো বাধা তিনি সহ্য করেন না। একবার চুরি চামারি বেড়ে যাওয়াতে গাঁয়ের লোকজন, বিশেষ করে এই প্রজন্মের ছেলেপুলেরা ঠিক করে পালা করে রাতে পাহারা দেবে। বলাই বাহুল্য, সেই দলে আমিও ছিলাম। সেই রকমই এক রাতে আমি ও 4 বন্ধু পাহারা দিচ্ছিলাম সেতুর ওপর। রাত গভীর হয়েছে। আমাদের প্রত্যেকেরই হাতে একটা করে লাঠি। এক পাশে ঘুমিয়ে আছে চক্রবেড়িয়া আর অন্য পাশে শ্মশানের নিস্তব্ধতা। মাঝে জেগে আছি আমরা কজন নিশুত প্রহরী আর একদল ঝিঝি পোকা। গায়ের লোকের গুজব অনুযায়ী হয়তো আরও কেউ জেগেছিল, তবে তাকে বা তাদের দেখার সাধ্য আমাদের ছিল না। বিরিঞ্চি পাড়ার ছেলে, বয়সে আমার চেয়ে বছর 3 বড়। সে হঠাৎ রাত 2:30টার দিকে ওই ছোট্ট সেতুটার ওপর ঠকাস করে লাঠিটা আড়াআড়িভাবে রেখে বলল, এই আমি লাঠি দিয়ে গন্ডি কাটলুম। হ্যাঁ, দেখি শালা কোন অপদেবতা একে টপকে যায়। বলেই সিমেন্টে বাঁধানো সেতুর রেলিংয়ের উপর বসে পড়ল। আমরা একটু ফিকফিক করে হাসলাম। মিনিট 15 কেটে গেছে। লাঠি যেখানে ছিল সেখানেই পড়ে আছে। আমরা সকলে ইতিউতি নজর রাখছি আর পটাপট শব্দ করে মশা মারছি। বিরিঞ্চির নজর কিন্তু লাঠির দিকে। কিছুক্ষণ বাদে হঠাৎ বিরিঞ্চি উত্তেজিত হয়ে বলে উঠল, কি হলো বিরিঞ্চি? আমরা সবাই কৌতূহলী হয়ে বিরিঞ্চির দিকে তাকালাম। দেখলাম সে তার লাঠির দিকে ঠায় চেয়ে আছে। আমাদের দৃষ্টিও এবার লাঠির দিকে। লাঠিটা রাস্তার একপাশে সরে গেছে আপনা থেকেই। গেদু বলল, আরে হাওয়ায় সরেছে, অসমান রাস্তা নয়, একটু একটু হাওয়া দিতেই গড়িয়ে গেছে। না রে গেদু, আমি স্পষ্ট দেখলুম লাঠিটা আপনা থেকেই সরে রাস্তার পাশে চলে গেল। আমরা বিশেষ পাত্তা দিলাম না। আমি নিজে সেই লাঠিটা আবার একইভাবে রাস্তার উপর আড়াআড়িভাবে রেখে দিলাম, যাতে সেতুর ওপর থেকে কেউ এপার ওপার করতে গেলে তাকে এই লাঠিটা টপকাতে হয় বা সরিয়ে দিতে হয়। মানুষ হেঁটে গেলে সে টপকেই যাবে, কিন্তু অদৃশ্য কেউ যদি... চমকে উঠলাম আমরা। চোখের সামনে কি দেখছি? লাঠিটা রাস্তার উপর রেখে সবে পেছন ঘুরেছি, অমনি খড়খড় শব্দ করে লাঠিটা আমাদের চোখের সামনে নিজে থেকে সরে রাস্তার পাশে চলে গেল। যে যেখানে দাঁড়িয়েছিলাম সবাই পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেলাম। তবু মন যেন কোনো অলৌকিকত্ব মানতে চাইছে না। বিরিঞ্চি আবার একইভাবে লাঠিটা রাস্তার মাঝে রাখল। এবার আর সময় দিল না। মুহূর্তের মধ্যে লাঠিটা শূন্যে উঠে ঠকাস করে বিরিঞ্চির কপালে এসে লাগলো, যেন কেউ ইচ্ছে করে বিরিঞ্চির কপালে মারল। ব্যথায় চিৎকার করে উঠল বিরিঞ্চি। চোখের সামনে দিয়ে লাঠিটা উড়ে সোজা গিয়ে পাশের খালে পড়ল।
নিস্তরঙ্গ জলে ছপাস করে শব্দ হলো। বিরিঞ্চির কপাল থেকে রক্ত পড়ছে। আমরা কেউ আর এক মুহূর্তও দাঁড়ালাম না। বিরিঞ্চিকে ধরে বাড়ি পৌঁছে দিয়ে যে যার বাড়ির দিকে ছুট লাগালাম। জানি না সেদিন শ্মশানকালী নাকি কোনো অতৃপ্ত আত্মা ওই ভয়ানক কাণ্ডটা ঘটিয়েছিল। তবে সেদিনের পর থেকে ওই পথে কেউ আর রাত প্রহরা দেওয়ার সাহস পায়নি। এমনকি হাঁটা চলাও বন্ধ হয়ে যায়। কেবল আমার মন বলতে থাকে উল্টো কথা। আমরা যদি অপদেবতাকে এত ভয়ই পাবো, তাহলে দেবতাকে মানি কেন? কেন তাকে অহরহ ডাকাডাকি করি? সেসব কি তাহলে শুধুই আবহমান অভ্যেস, বিশ্বাস নয়? সবাই শ্মশানের শর্টকাট পরিত্যাগ করলেও আমি করিনি। আমি আজও শ্মশানের পথ ধরেই ফিরছি। প্রভাসকে হাসপাতালে ভর্তি করে ডাক্তারের সঙ্গে কথা বলে বেরোতে বেরোতে সন্ধে গড়িয়ে গেল। সিগারেটের ধোঁয়া গলায় চলে গিয়ে হঠাৎ করে দম আটকে এসেছিল, তাতেই জ্ঞান হারিয়েছে। আজকের দিনটা অবজারভেশনে রেখে কাল ছেড়ে দেবে। আমরা তো আজ নতুন সিগারেট খাচ্ছি না, বা সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আজকেই প্রথম কথা বলছি না। এর আগে তো কত আড্ডা জমে উঠেছে সিগারেট আর পানীয় সহযোগে। কত উদ্দাম অট্টহাসিতে মাতাল হয়েছি আমরা। কই কখনো তো এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়নি। কিভাবে যে এমনটা হলো সেটাই বুঝে উঠতে পারছি না। 7-5 ভাবতে ভাবতেই মূল রাস্তা থেকে খানিক আগেই শ্মশানের পথ ধরেছি। আমার এক পাশে এলোপাথারি গাছের জঙ্গল, আর অন্য পাশে ঝিঁঝি ডাকা নিস্তব্ধতায় ডুবে আছে শ্মশান। আজ কোনো মরা আসেনি। শ্মশানকালীর মন্দিরে শুধু টিমটিমে আলো দেখা যাচ্ছে। এই মুহূর্তে ঠিক শ্মশানের সামনে দাঁড়িয়ে আছি। বলা ভালো, দাঁড়াতে বাধ্য হয়েছি। আমি নিজেই বুঝতে পারছি নিঃশ্বাসটা ভারী হয়ে এসেছে, বুকে চাপ লাগছে। অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কেউ যেন আমার সঙ্গে কথা বলতে চাইছে। চলতে চলতে দুবার পেছন ফিরেও তাকালাম, কেউ নেই, কারো থাকার ইঙ্গিতও নেই। তাহলে কি সত্যি এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম? সেদিন কি অত বাড়াবাড়ি করাটা উচিত হয়নি? সুতরাং কেটে পড়ার ধান্দায় ছিল। তবু আসিফের জোড়াজুড়িতে আর আমার অতি উত্তেজনা ও রোমাঞ্চিত হওয়ার লোভে ব্যাপারটা করেছিলাম। প্রভাস আমারই মতো, ভয়ে জিনিসটা চট করে আমাদের গিলে ফেলতে পারে না। আবারও পেছনে তাকালাম। গাছেদের ভিড়ে লম্বা রাস্তাটাও অন্ধকার। সেখানে বিন্দু বিন্দু সবুজ আলোর ইশারা করে উড়ে বেড়াচ্ছে জোনাকিরা। মনে হচ্ছে এই আলোতেই হঠাৎ করে কেউ যেন সামনে এসে দাঁড়াবে। তার যেন অনেক কথা বলার আছে আমার। কই কেউ কোথাও নেই। কোথা থেকে একটা কুকুর ডেকে উঠল। আচমকা একটু কেঁপে উঠলাম। তারপর দেখলাম দূরে কোথাও নয়, আমার সামনে 10 হাতের মধ্যেই সেই 4 পেয়েটি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আবার ডাকলো। আমি একটু মস্করা করেই বললাম, কিরে কিছু বলবি? অদ্ভুত লাগলো একটা বিষয় খেয়াল করে। কুকুরটা এক জায়গাতে দাঁড়িয়ে যেন যেন কেউ তাকে শাস্তি দিয়েছে, বলেছে নড়লেই মারবে। এবারের ডাকটা অদ্ভুত শোনালো, যেন সে কেঁদে ফেলছে, তবু সে নড়ছে না। এতক্ষণ ভাবছিলাম 4 পেয়েটা বুঝি আমার দিকেই চেয়ে আছে, কিন্তু একটু এগোতেই বুঝলাম না, সে শুধু আমায় দেখছে না, বরং তার চোখ দুটো একবার আমার দিকে, আরেকবার আমার পেছনে জমাট হয়ে থাকা অন্ধকারের দিকে বারবার তাকাচ্ছে। চঞ্চল হয়ে উঠেছে ওর চোখের মণি দুটো। ও আবার ডাকলো, কিন্তু এবারের ডাকে তেমন জোর নেই। কেমন যেন ভয়েতে কুঁকড়ে মিউ মিউ করল। কোথায় পড়েছি? কুকুরদের ঘ্রাণ শক্তির সঙ্গে দৃষ্টিশক্তিও প্রখর। অনেক দূর পর্যন্ত তারা দেখতে পায়। এমনকি অদৃশ্য কোনো অবয়ব ওদের চোখে ধরা পড়ে, যা একজন মানুষের পক্ষে দেখা অসম্ভব। আরেকবার গুমোট হয়ে থাকা অন্ধকারের উপর চোখ রাখলাম। গভীর থেকে গভীরে যতটা একজন মানুষের পক্ষে দেখা সম্ভব,
চোখ ছোট বড় করে আমি ঠিক ততটাই দেখার চেষ্টা করলাম। নজর করার মতো কিছুই চোখে পড়ল না। শুধু ঘাড় ঘুরিয়ে যখন বাড়ির দিকে যাবার জন্য পা বাড়িয়েছি, তখন কোথা থেকে এক পশলা শীতল হাওয়া সুরসুরি দিয়ে গেল। ঝিমিয়ে থাকা রোমকূপগুলো জেগে উঠল নিমেষের মধ্যে। আর বাতাসের চেয়েও পাতলা, পিন পতনের চেয়েও ক্ষীণ একটা মেইলি কণ্ঠ ভেসে এলো কানের কাছে। আমার নাম। কার নামে সংকল্প হবে বৌমা? ছেলের নামে হবে ঠাকুরমশাই, স্বর্ণাভ চক্রবর্তী, কাশ্যপ গোত্র। লক্ষ্মী জনার্দনের পুজো চলছে। এমনিতে নিত্য পুজোই হয়, তবে আজ মা আলাদা করে পরমান্ন দিয়ে পুজো করেছে। আজ 23শে আষাঢ়, আমার জন্মদিন। হ্যাঁ, আমাদের বাড়িতে আজও বাংলার তারিখ মেনেই জন্মদিন পালন হয়। ছোট থেকে তেমনটাই দেখে আসছি বলে কেউ যখন আমার জন্মদিন জিজ্ঞেস করে, আমার মুখ দিয়ে সবার আগে বাংলার তারিখটাই বেরিয়ে আসে। ইংরেজিতে 7ই জুলাই। এবারে ইংরেজি আর বাংলাটা একই দিনে পড়েছে। পুজো করে ঠাকুরমশাই চলে যাচ্ছিলেন। হঠাৎ আমার মুখের দিকে চেয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। মা ইশারায় বলল ঠাকুরমশাইকে প্রণাম করতে। এগিয়ে গিয়ে প্রণাম করতেই কৃষ্ণমোহন ভট্টাচার্য আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। কিন্তু আমার মাথায় হাত ছোঁয়ানো মাত্র তিনি একটু কেঁপে উঠলেন। সেটা বুঝলাম দুটো জিনিস লক্ষ্য করে। ওনার ডান হাতটা আমার মাথার উপরে রেখেই সরিয়ে নিলেন, আর সঙ্গে সঙ্গে ওনার মুখে লেগে থাকা হাসিটা মিলিয়ে গেল। আমার মাও ব্যাপারটা খেয়াল করল। কি হলো ঠাকুরমশাই? তুমি গায়ে পইতে রাখো তো বাবা? আমি অমনি ঘাড় কাত করে হ্যাঁ বললাম। কই দেখাও দেখি। একটু অবাকই হলাম। ইনি তো প্রতি বৃহস্পতিবারই আমাদের বাড়িতে আসেন, কই এমন করে গায়ের পইতে তো দেখতে চান না। জামার ভিতরে হাত চালিয়ে দিলাম। আতিপাতি করে খুঁজেও গায়ে জড়িয়ে থাকা সর্বক্ষণের পইতেটা খুঁজে পেলাম না। আশ্চর্য, আমার ভালো মনে আছে গায়ে আমার পইতে ছিল। স্নানের সময়ও তো দেখলাম, নাকি আজ ছিল না। আসলে যেটা সর্বক্ষণ আমায় জড়িয়েই থাকে তার খেয়াল আলাদা করে রাখার প্রয়োজন হয় না। ওটা যে গায়ে থাকবে সেটাই যেন স্বাভাবিক। আর ঠাকুরমশাই বা জানলেন কি করে যে আমার গায়ে পইতে নেই? মন্দিরের চাতালে বসে পূব দিকে মুখ করে তৎক্ষণাৎ একটা পইতে বানিয়ে দিয়ে ঠাকুরমশাই বললেন, এটাকে গাছহারা করো না। আমি বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে জামাটা গায়ে গলিয়ে নিলাম। এরপর ভট্টাচার্য মশাই যা জিজ্ঞেস করলেন সেই প্রশ্ন শুনে আমার বাবা মা যে শুধু বিচলিত হলো তাই নয়, আমারও শিরদাঁড়া বেয়ে একটা শিরশিরে অনুভূতি খেলে গেল। এর মধ্যে তুমি কোনো মরাকে স্পর্শ করেছ? আমি তো আকাশ পাতাল ভেবেও এমন কোনো ঘটনা মনে করতে পারলাম না। মরাকে? না তো, এর মধ্যে তো কেউ মারাই যায়নি। মুখ ফুটে বলতে যেটা পারলাম না সেটা হলো, আমি কোনো মরা স্পর্শ না করলেও কোনো মরা যে আমায় স্পর্শ করেনি সে কথা জোরের সঙ্গে বলতে পারছি না। যাকে দুম করে স্পর্শ করবেও না, বিশেষ করে অন্য জাতের কোনো মরা মানুষ। আমাকে বলুন না ঠাকুরমশাই, কিছু হয়েছে? প্রশ্ন এবং গলার স্বর দুটো শুনেই বুঝলাম মা বেশ ভয় পেয়ে গেছে। আসলে কৃষ্ণমোহন ভট্টাচার্য যে শুধু পুরোহিত নন সেটা এই গায়ে সকলে জানে এবং মনে প্রাণে মানে। তিনি মানুষকে দেখে অনেক কিছু বলতে পারে, তাই ওনার হঠাৎ করা প্রশ্নগুলো বাবা মায়ের মনে বেশ ভয়ের উদ্রেকই করেছে। উনি আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ঠাকুরঘর লাগোয়া উঁচু চাতালটা থেকে ধড়াম করে নিচে পড়ে গেলাম। পা মুড়ে সোজা ভাঙা ইটের উপর পড়েছি বলে প্রথম চোটে আমি একা উঠতে পারিনি। ভালোই লেগেছে দুটো হাঁটুতে, হয়তো কেটে ছড়েও গেছে।
সবার সামনে প্যান্ট তুলে দেখাতে সংকোচই হল। শিবুদা নিচেই দাঁড়িয়েছিল, কারণ অব্রাহ্মণদের ঠাকুরের চাতালে ওঠা বারণ। সেই আমায় তুলে ধরল, বাবা চাতালে বসতে বলল, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। না না, বসতে হবে না, আমার কিছু হয়নি। ভেতরে ঢুকেই তো দাঁড়াইছিলে, পড়ি গেলে কি করি? শিবুদার প্রশ্নটা শুনতে সহজ হলেও উত্তর দেওয়াটা কঠিন। ওই কথা বলতে বলতে বোধহয় ধারে চলে এসেছিলাম, খেয়াল করিনি। না, আমি স্পষ্ট দেখলুম তুমি সোজা ওই ভিতরে। শিবুদা, আমি পড়েছি, আমি জানি না। উষ্ণ মেজাজ দেখিয়ে শিবুদাকে থামাতেই হলো, নইলে ঠাকুরের সামনে দাঁড়িয়ে আরও খানকতক মিথ্যে কথা বলতে হতো। কারণ সত্যিই আমার পড়ার কথা নয়। আমি পরিষ্কার বুঝতে পারলাম কেউ যেন আমায় হ্যাঁচকা টানে মাটিতে এনে ফেলল, আর সে এখনো এখানেই আছে। আমার ঘাড়ের ওপর বরফের মতো শীতল নিঃশ্বাস পড়ছে তার। কেন মনে হয় বারবার, সত্যিই কি কেউ আছে, নাকি সবটাই ভ্রম? তাই বা হবে কি করে? আমি যে তার স্পর্শ অনুভব করছি আজকাল। আমাদের বাড়ির বয়স 150-ও বেশি। মোটা মোটা থাম, ভাঙাচোরা বারান্দা, লোহার জাফরি বসানো রেলিং, জানলায় গড়াদের মতো মেঝে পর্যন্ত নেমে আসা লোহার লম্বা গ্রিল, ঘুলঘুলিতে বেশ কিছু পায়রা, ছাদের উপর প্রকৃতামহের মতো ভঙ্গুর চেহারা নিয়ে টিকে থাকা চিলেকোঠা, ঘরে সিলিংয়ে কড়িবর্গা, প্রাচীন তুলসী মঞ্চ, এই সব কিছু নিয়ে এখনো জাঁকিয়ে বসে আছে চক্রবেড়িয়ার চক্কতি বাড়ি। প্রতিটা জানলারই ওপর নিচে দুটো ভাগ। এখন বর্ষাকাল, থেকে থেকেই ঝমঝমিয়ে নামছে বলে নিচের অংশের পাল্লাগুলো বন্ধ। উঁচু উঁচু সিঁড়ি ভেঙে ওপর নিচে ওঠানামা করতে মায়ের আজকাল কষ্ট হয়। তবু প্রকাণ্ড বাড়িটা ঘুরে প্রতিটা আনাচে কানাচে ধূপ ধুনো দেখানো চাই। বলতে বলতেই মা ঘরে ঢুকে গেল। আঁচলের খুঁটে চাবি বেঁধে গলায় পেঁচিয়ে রেখেছে। মাথার ঘোমটাটা ঘাড়ের কাছে খানিক ভাঁজ হয়ে সাপের ফনার মতো চুলের সাথে লেপটে আছে। মায়ের সিঁথি জুড়ে চওড়া সিঁদুর, আজ একটু বেশি মোটা। আমার জন্মদিন না, শ্যামবর্ণ কপাল জুড়ে সিঁদুরের গোল টিপ। এবার আমাদের কথা একটু শোনবার চেষ্টা কর বাবান। তুই কলেজে পড়ছিস বলে লায়ক হয়ে গেছিস সেটা ভাবিস না। আমি খাটে বসে পড়ছি, আর মা ধুনো ঘুরিয়ে ঘরময় ধোঁয়া করছে। সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ কি মনে হলো মায়ের যে গজগজ করতে শুরু করলো। আমি বললাম, আরে হলোটা কি? ধুনোর ধোঁয়া ছড়াতে ছড়াতেই মা বলল, হবে আবার কি? ঠাকুরমশাই কি বললেন শুনলি না? গায়ে পৈতি রাখিস না, শ্মশানের পাশ দিয়ে রাত বিরেতে বাড়ি ফিরিস। বদ হাওয়া টাওয়া লেগে গেলে কি হবে বলতো? আর লেগে গেলেই বা বলছি কেন, নিশ্চয়ই লেগেছে, নইলে ঠাকুরমশাই বা বলবেন কেন ওসব কথা? আর তুই ওরকম ভাবে হঠাৎ করে পড়েই বা যাবি কেন? জানি না বাপু, কি যে হতে। ও কে? কে ও? কোথায় কে? আমি সোজা হয়ে বসলাম। ঘরের কোণের জানলার দিকে মা আঙুল তুলে দেখালো, তুতলিয়ে বলল, ও ওইখানে, ওইখানে কেউ যেন। কিছুই তো নেই, নিজের ছায়া দেখে নিজেই ভয় পেয়েছো। না রে বাবান, এই ধোঁয়াটা ওই পাশে ছড়াতেই মনে হলো যেন কারো একটা অবয়ব ওই দিকে দাঁড়িয়ে আছে। তবে কি মাও তাকে দেখতে পেল? মনে মনেই আওড়ালাম, কিছু বুঝতে দিলাম না। আমি উঠে গিয়ে ঘরের কোণে দাঁড়ালাম। এই দেখো, আমি দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই। মা যেন কিছু চিন্তা করল, তারপর ঘর থেকে বেরিয়ে গেল। আমি এপাশ ওপাশ তাকালাম। চোখের ওপর ছড়িয়ে থাকা ধোঁয়ার আস্তরণ ধীরে ধীরে কিছুর একটা অবয়ব তৈরি করতে থাকলো, একটা মানুষের আকারের মতো। কিন্তু সেটা পূর্ণ রূপ নেওয়ার আগেই আবার ছড়িয়ে পড়ে ঘরের চারপাশে। জানলা দিয়ে ধেয়ে আসা জোলো বাতাসের সঙ্গে দরজা দিয়ে বেরিয়ে যায়। এই প্রথম আমার গাটা ছমছম করে ওঠে। এতদিন শুধু আমিই বুঝতে পারছিলাম, আজ মাও বুঝেছে।
নিচ থেকে শাঁখের আওয়াজ শোনা গেল। ওপরের জানলা দিয়ে দেখলাম উঠোনের তুলসী তলায় দাঁড়িয়ে মা শাঁখ বাজাচ্ছে। 3 বার বাজিয়ে শাঁখটা রেখে প্রণাম করতে যাবে, ঠিক তখনই মায়ের হাতটা থমকে গেল। কিছু একটা হয়েছে ওখানে। মা কেমন যেন বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, বাড়ির মধ্যে জ্বলা হলদে বাল্বটার আলো তুলসী তলা অবধি পৌঁছায় না। তুলসী গাছের সামনে জ্বলতে থাকা প্রদীপের আলোয় মায়ের নড়াচড়া দেখতে পাচ্ছি। কোনো রকমে তুলসী মঞ্চে কপালটা ঠেকিয়ে পুজোর থালা তুলে নিয়ে বাড়ির দিকে এগিয়ে আসতে থাকে। আমিও জানলার পাশ থেকে সরে আসতে গিয়েও থমকে যাই। মা হঠাৎই আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমিও কৌতূহলী দৃষ্টিতে জানলা দিয়ে আকাশের দিকে তাকাই, কিন্তু কিছুই চোখে পড়ে না। রাতে আর মাকে জিজ্ঞেস করা হয়নি কি দেখে দাঁড়িয়ে পড়েছিল। পরের দিন ছিল বৃহস্পতিবার। সকালেই ঠাকুরমশাই পুজো করতে এসেছিলেন। কলেজে বেরোবার আগে মন্দিরে প্রণাম করতে গিয়ে শুনলাম মা ঠাকুরমশাইকে দেখে বললেন, ঠাকুরমশাই, কালকে না একটা ভীষণ ভালো জিনিস দেখেছি। কাল সন্ধেবেলা একটা সাদা পেঁচা হঠাৎ দেখি আমাদের উঠোনের উপর দিয়ে উড়ে ছাদের পাঁচিলে এসে বসলো, তারপর আবার উড়ে গেল। কাল সকাল থেকে মনটা যা অস্থির হয়েছিল, সন্ধেবেলা ওটা দেখে শান্ত হলো। কে জানে, এতদিনে বোধহয় মা লক্ষ্মীর দয়া হলো। কথাটা শোনার পরেই ঠাকুরমশাইয়ের মুখটা কেমন যেন পাংশু বর্ণ হয়ে গেল। মাকে জিজ্ঞেস করল, পেঁচাটা কোন দিকে উড়েছে বৌমা? মা আঙুল তুলে একটা দিক নির্দেশ করল। সঙ্গে সঙ্গে লক্ষ্মী জনার্দনের মূর্তির সামনে বসেই ঠাকুরমশাই বললেন, এ কোনো মঙ্গল চিহ্ন নয় বৌমা, বরং ঘোর অমঙ্গলের বার্তা। মানে কি অমঙ্গল ঠাকুরমশাই? মুহূর্তে মায়ের চোখটা ছলছল করে উঠল। আমিও কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রইলাম। পেঁচাটা নৈরিত কোণে উড়েছে বাড়ির ওপর দিয়ে, মানে এ বাড়িতে অলক্ষ্মীর বাস। মায়ের সঙ্গে আমিও চমকে উঠলাম। এসব কি বলছেন ঠাকুরমশাই? বিগ্রহের সামনে থেকে উঠে এলেন তিনি। বাড়ির দিকে তাকিয়ে বললেন, কিছু মনে করো না বৌমা, আজ একটা কঠিন কথা তোমায় বলতে হচ্ছে। এই বাড়ি একদিন মানুষ শূন্য হয়ে যাবে, ভূতের বাড়ি হয়ে পড়ে থাকবে এটা। বংশে প্রদীপ দেবার মতো কেউ থাকবে না। না না, আপনি কি বলছেন ঠাকুরমশাই? এসব কেন বলছেন আপনি এসব কথা? এ বাড়িতে অতৃপ্ত আত্মার নজর পড়েছে বৌমা। সে সর্বক্ষণ তোমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কে তাকে জাগিয়েছে জানি না, কিসের লোভেই বা সে এসেছে তাও জানি না। ঠাকুরমশাই, এর কি কোনো প্রতিকার নেই? বলুন না। থাকলেও আমার জানা নেই, তবে একটা কাজ করতে পারো। কি করতে হবে বলুন। ঠাকুরমশাই দেখলাম আমার দিকে রহস্য ঘন দৃষ্টি নিয়ে তাকালেন। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে। আমার সঙ্গে যে কেউ আছে এবং সে যে সর্বক্ষণ আমার ঘরে, বাড়িতে, এমনকি কলেজেও থাকে, সে আমি আজ করতে পারি। কিন্তু ঠাকুরমশাই কি সব বুঝতে পারছেন? কাউকে যদি দেখতে পান তাহলে বলছেন না কেন? তোমাদের ছেলের ঠিক সময় বিয়ে দিও। কোষ্ঠী মিলিয়ে সুলক্ষণা পাত্রী দেখে মেয়ে ঘরে এনো। আর অবশ্যই তখন ছেলে এবং ছেলের বউ যেন ছিন্নমস্তা আর ধূমাবতী মন্দিরে পুজো দিয়ে আসে জোরে। কিন্তু বাবান তো এখন সবে সেকেন্ড ইয়ারে পড়ছে ঠাকুরমশাই। বিয়ে দিতে তো এখনো অনেক দেরি আছে। 28 বছরের মধ্যে ছেলের বিয়ে দিও। দেখো এরপর লক্ষ্মী জনার্দনের কি ইচ্ছে।
ঠাকুরমশাই চলে গেলেন। মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেলেন সর্বনাশের বজ্র নির্ঘোষ। কি সব দায়িত্ব দিল বলতো আমায়? যারা এখনো অ্যাডমিট কার্ড নিয়ে যায়নি তারা নাকি ইউনিয়ন রুম থেকে এসে সেগুলো নেবে, আর ততক্ষণ সেখানে যক্ষের ধনের মতো আগলে আমায় বসে থাকতে হবে। আসলে ক্লাস টাস করবো না নাকি? ইউনিয়ন রুমে বসেই প্রভাসকে কথাগুলো বলছিলাম, বলা ভালো বিষোদ্গার করছিলাম। বাবা, ইউনিয়নের সেক্রেটারি হয়েছো, একটু তো করতেই হবে। নিকুচি করেছে এসব তোদের জন্য। কে বলেছিল আমার নাম রেফার করতে? চাপ বাবা, তুই তো জিএস হওয়ার অফার পেয়ে ছেড়ে দিলি। কি রেলাটা নিয়ে ঘুরতিস বলতো? বিশ্বাস কর, আমার কোনো রেলার দরকার নেই। বাপের হোটেলে খেয়ে পড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে দিব্যি আছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুধু মানুষের ভালোর জন্য কাজ করতে চেয়েছি, এই যা। তার জন্য এইসব কর কর। হ্যাঁ রে, আসিফের কিছু হয়েছে? কেন বলতো? দুদিন ধরে কলেজে আসছে না, তার উপর আজ ওর গলাটা কিরম যেন শোনালো। মনে হলো কিছু একটা লুকিয়ে যাচ্ছে। তুই জানিস কিছু? এটা না আমারও মনে হচ্ছে, জানিস তো। আমিও গতকাল ফোন করে দেখলাম, টিউশনেও আসেনি সে। একবার গেলে হয়। যাবি নাকি আজ? ও কাল থেকে জ্বরে ভুগছে, তাই একা শুচ্ছে না, মায়ের কাছে শুতে যাচ্ছে রাতে। আসলে রাতে মাঝে মাঝেই কথা হতো, ফোনও করেছিলাম, তখন ফিস করে বলে উঠলো পাশে মা শুয়ে, বলে ফোনটা কেটে দিল। আজব তো, ছেলেটার হলো কি? ভয় পেয়েছে সেদিন যা হলো। ভয় নাকি ওর আব্বু আমি আমাদের সঙ্গে মিশতে ওকে বারণ করেছে? হয়তো ভাবছে আমাদের জন্যই অত টাকার ক্ষতি হলো। সেরম বুঝলে আর যাবো না। দাঁড়া তুই বস একটু, আমি এই নোটসটা একটু টুকে নিই। অনেক কষ্টে ঋতুর উপর থেকে হাতিয়ে এনেছি, ছুটির আগে ফেরত না দিলে কেসটা পুরো কেচে যাবে। হ্যাঁ, সেই ক্লাসে এত ছেলেপুলে থাকতে শতরূপার খাতাটাই তোকে নিতে হলো। সে পাত্তা দেবে না, তবু তুই জোর করে পাত্তা নিবি। কে কাকে বলছে? তবুও যদি না প্রিয়াঙ্গীকে চিনতাম। কথাটা বলেই আমার দিকে তাকিয়ে চোখ মটকালো প্রভাস। বেশ ভুলেছিলাম, হারামজাদা দিল আবার কাটা খায় নুনের ছিটে। আমি একটু আড়মোড়া ভেঙে বসে রইলাম। মনে কিছুই চলছে না। এক এক সময় মগজটা কিরকম যেন খাঁ খাঁ করে। আদৌ কিছু ভাবছি কিনা বুঝতে পারি না। হঠাৎ মনে হলো সেই সাদা পেঁচাটার কথা। সেদিনের পর আমিও আরো 3 দিন তাকে একই দিকে উড়ে যেতে দেখেছি। সত্যি কি এটা বিপদের সংকেত? আমরা নির্বংশ হব? আমার কি বাচ্চা কাচ্চা কিছুই হবে না? ওই বাড়িতে মানুষ কেন বাস করবে না? আমার বিয়ে কি আদৌ হবে? এইসব ভাবতেই ক্লাসমেট প্রিয়াঙ্গীর মুখটা আবার ভেসে উঠল। প্রভাসের খোঁজাটাই হয়তো তাকে আবার ফিরিয়ে আনলো। প্রিয়াঙ্গীর সঙ্গে বেশ চলছিল কথাবার্তা, জমে উঠেছিল সম্পর্কটা। প্রেমিক প্রেমিকার মতো দেখাও করলাম কয়েকবার, কিন্তু তারপর কি যে হলো, প্রিয়াঙ্গী একেবারে চুপ মেরে গেল। 7 দিন কলেজেই এলো না। ফোন করলাম শরীর খারাপ হয়েছে কিনা জানার জন্য, কিন্তু সে একবারও ফোন তুলল না। এখন কলেজে এসেছে, অথচ আমায় দেখলেই কেমন যেন পাশ কাটিয়ে চলে যায়। চোখে চোখ পড়লেই মনে হয় ও যেন ভয় পাচ্ছে আমায় দেখে। হ্যাঁ, ওর চোখ মুখের ভাব এমনই থাকে। কেউ চুগলি করলো নাকি আমার নামে? কে করতে পারে? আচ্ছা, যদি করেও বা ভয় পাবে কেন? আমি তো আর খুনি ডাকাত নেই, স্ক্যান্ডেলও নেই কিছু। তাহলে আসতে পারি? ভাবনার অলিক জগৎ থেকে সপাটে ইউনিয়ন রুমের দরজার সামনে। চোখটা কয়েক সেকেন্ডের জন্য আটকে গেল। টকটকে ফর্সা রং, গালে আপেলের মতো লালচে আভা, পাতলা ঠোঁট, কপালটা একটু চওড়া, মাথার চুলটা পেছনে টেনে বাঁধা, সবুজ চুড়িদারের ওপর কমলা ওড়নাটা গলার কাছে পেঁচিয়ে রাখা। হ্যাঁ, এসো। আমার অ্যাডমিট কার্ডটা নিতে এসেছি। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার, হিস্ট্রি ডিপার্টমেন্ট। অ্যাডমিট কার্ডের গোছাটা বের করার জন্য আলমারিটা খুললাম। অন্ধকার তাকের মধ্যে মুখ ঢুকিয়ে ফার্স্ট ইয়ারের কার্ডগুলো খুঁজতে খুঁজতে জিজ্ঞেস করলাম, কি নাম? ইয়াসমিন মহসিন। নামটা যেন ইউনিয়ন রুমে পাতলা নূপুরের মতো রিন রিন সুরে বেজে উঠল। কার্ডের গোছাটা বের করে চেয়ার ঘুরিয়ে মেয়েটার দিকে তাকাতেই চমকে উঠলাম। এ কি,
মেয়েটা গেল কোথায়? এই প্রভাস! আমার ডাকটা ছুটে যেতেই নোট লিখতে লিখতে উত্তর দিল প্রভাস। বল। মেয়েটা কোথায় গেল রে? কোন মেয়ে? আরে এই তো অ্যাডমিট কার্ড নিতে এলো। কে এলো? কই? কি? আমি তো কাউকে দেখিনি। চ্যাংড়ামন না, একটা লিমিট থাকে। এক্ষুনি তোর পাশে দাঁড়িয়েই তো ফার্স্ট ইয়ারের অ্যাডমিট কার্ড চাইলো। নাম বললো ইয়াসমিন মহসিন। সরি ভাই, কোশমিনকালে এমন কোনো নাম আমার কানে জীবনেও আসেনি, বিশ্বাস কর। তুই ভাই কোনো একটা সুন্দরীকে হ্যালুসিনেট করছিস। তুই ওই শতরূপার খাতায় ডুবে মর। এক্ষুনি এসে বললো আর তুই খেয়ালই করলি না। প্রভাসকে কথাগুলো বলতে বলতেই আমি চেয়ার থেকে উঠে ঘর ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে এপাশ ওপাশ তাকালাম, মেয়েটার টিকিটিও নেই। অবাক লাগলো, পাগল নাকি মেয়েটা? অ্যাডমিট কার্ড না নিয়েই চলে গেল। ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। হিস্ট্রি ডিপার্টমেন্টের ঘরটা দোতলায়। গেলাম, জিজ্ঞেস করলাম, একজন, দুজন, তিনজন, সববার একটাই জবাব, এই নামে এই ডিপার্টমেন্টে কেউ নেই। তাহলে কি আমি ডিপার্টমেন্টের নামটা ভুল শুনলাম? হিস্ট্রি নয়, জিওগ্রাফি, বাংলা নাকি ইকোনমিক্স? আমার যে কি দায় পড়েছে জানি না, কিন্তু আমি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঘুরেও ইয়াসমিন মহসিন নামের কাউকেই খুঁজে পেলাম না। দিনের বেলা এমন ভুল দেখলাম কি করে? আমি তো স্পষ্ট তার রূপ দেখেছি। সে তো কোনো অদৃশ্য নারী নয় যে। কথাটা ভাবতে গিয়েও থমকে গেলাম। এক অলীক অসম্ভব বিস্ময়ে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। নামটা আরো একবার বিড়বিড় করে আওড়ালাম, ইয়াসমিন মহসিন। বিস্ময়ের আরো কিছু বাকি ছিল সেদিনের রাশিফলে। একেবারে মোক্ষম ধাক্কা যাকে বলে। আমি আর প্রভাস সুতনুকে তার প্রেমিকার আঁচল থেকে কয়েক ঘন্টার জন্য ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম আসিফের বাড়ি। সেখানে গিয়েই আমরা তিনজনে বাড়ির দরজায় বড় সড়ো একটা তালা ঝুলছে, আর সেই তালায় মোটা কালো সুতো দিয়ে কেউ যেন ধাগা বেঁধে দিয়েছে। শুধু তালা মারা থাকলে না হয় বুঝতাম বাড়ির লোক হয়তো কোথাও গেছে, নির্দিষ্ট সময়ের পর চলে আসবে। কিন্তু তালা মারার ধরন দেখে এ বাড়ির বাসিন্দারা যে আর এই ঘরমুখ হবে না, সেটাই সবার আগে মাথায় এলো আমাদের। আসিফের ফোন বেজে গেল। কোনো বিপদ হলো? কি বিপদ? আসিফ আমাদের বলল না কেন? ব্যাপারটা নিশ্চিত হতে সামনের দোকানের লোকটাকে জিজ্ঞেস করলাম। তিনি জানালেন ওরা নাকি গতকালই এই বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানেন, এমনকি যাওয়ার কারণটা দোকানির অজানা। আশ্চর্য ছেলে তো আসিফ। আমরা এতদিনের বন্ধু, অথচ আমাদের কিছুই জানালো না। অথচ এমন কোনো কথাই নেই যা আমরা নিজেদের মধ্যে শেয়ার করি না। হাই স্কুলের টিচাররা আমাদের চার মূর্তি বলে ডাকত। কি এমন হলো যে আসিফ আমাদের লুকিয়ে চুপি চুপি অন্যত্র চলে গেল? আর বাড়ির তালাটাই বা ওইরকম অদ্ভুত কালো সুতোয় বাঁধা কেন? আসিফ দুদিন বাদে কলেজে এলো। আমরা ওত পেতেছিলাম ওকেই ধরবো বলে। বলতে গেলে প্রথম ক্লাস বাঙ্ক করেই আসিফকে টানতে টানতে পুকুর ধারে এনে ফেললাম। এই শালা, কি হয়েছে রে তোর? আমাদের এড়িয়ে যাচ্ছিস কেন? আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সুতনু ফস করে বলে বসলো, তোরা বাড়ি পাল্টেছিস, আমাদের একবার জানাসনি পর্যন্ত। এতক্ষণ আসিফ যে বেশ অস্বস্তিতে ছিল তা ভালোই বুঝতে পারছিলাম। উত্তর দেওয়ার মন ওর ছিল না, এমনকি চোখের দিকে তাকাচ্ছিলও না। কিন্তু সুতনুর বাড়ি পাল্টানোর কথাটা শুনেই তড়িদাহতের মতো আমাদের দিকে চাইল। তোরা কি করে জানলি? তোরা কি ওই বাড়িতে গিয়েছিলি নাকি? চিরে বল, তোরা বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, যাব না তো কি? তোকে আমরা কতবার ফোন করেছি বলতো? ফোনে কি হয়েছে তোর? রিং হয়ে যাচ্ছে, তুলছিস না? প্রভাস কথাগুলো বলল বটে, কিন্তু আসিফের ভাবনা যেন কোথাও একটা ধাক্কা খেয়ে আটকে গেছে। প্রভাসের কথার উত্তর দেওয়া তো দূর, বরং আমাদেরকেই পাল্টা প্রশ্ন করতে শুরু করলো। তোরা কি কিছু দেখেছিস ওখানে? হ্যাঁ, কিছু দেখেছিস, ফিল করেছিস কিছু? তুই এরকম করছিস কেন বলতো? আমি বেশ অবাক হয়ে প্রশ্নটা করলাম। খেয়াল করলাম
আসিফের কালি ঢালা চোখ দুটো এপাশ ওপাশ ভীষণ চঞ্চল হয়ে ছোটাছুটি করছে। আসিফকে একটা অর্ধ উন্মাদ বলে মনে হলো। এরপর আমরা সকলে চেপে ধরে যা জানতে পারলাম তাতে আমাদের সকলেরই গায়ের রোম খাড়া হয়ে গেল। অমন খটখটে রোদ্দুরেও দু চোখে অমাবস্যার রাত্রি নেমে এলো। ওই বাড়িতে আমাদের পক্ষে আর থাকা সম্ভব হচ্ছিল না। অদ্ভুত সব কাণ্ড ঘটছিল, অলৌকিকও বলতে পারিস। প্রতি রাতে কে যেন কথা বলতে বলতে ঘুরে বেড়াতো বাড়িটাতে, আমরা কেউ ঘুমোতে পারতাম না। আব্বু প্রথমে বিশ্বাস করেনি, আমি আর আম্মু বুঝেছিলাম কোনো কিছুই ভালো হচ্ছিল না। বাজার থেকে ফেরার পথে আব্বুর পড়ে গিয়ে পা মুচকে গেল, রান্না করতে করতে আম্মুর আঁচলে আগুন ধরে গেল। ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম, তাই আম্মু বেঁচে গেছে। সেদিনের পর থেকে আমার খালি খালি গা ছমছম করতো, মনে হতো কেউ আমার ফলো করছে, সারাক্ষণ ভয় করতো। তাই বোধহয় থেকে থেকেই জ্বর আসছিল। সেদিন আমি আম্মুর কাছেই শুয়েছিলাম, জানিস। হঠাৎ রাতের বেলা কিছু একটা টানার শব্দ, আমাদের ঘুম ভেঙে যায়। মা উঠে পাশের ঘরে যায় এবং সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। প্রচণ্ড ভয় পেয়ে আব্বুকে ডাকে, আমিও উঠে পড়ি। পাশের ঘরে গিয়ে দেখি খাটের তলা থেকে আমাদের পুরনো লোহার তোরঙ্গটা কেউ যেন টেনে বের করেছে। ডালাটা খোলা, চারপাশে ছড়ানো পুরনো কাপড় জামা। কেউ যেন তোরঙ্গটার মধ্যে থেকে সেগুলোকে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদিকে জানলা দরজা সব বন্ধ, চোর আসার কোনো প্রশ্নই নেই। জামা কাপড় সরে যেতেই তোরঙ্গের নিচ থেকে বেরিয়ে এসেছে ফ্রেমে বাঁধানো আপার ছবিটা। আপার ছবি মানে তোর দিদির ছবি? হ্যাঁ, আপা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আব্বু ওর ছবিটাকে বাইরে ফেলে দিতে গিয়েছিল, কিন্তু আম্মু সেটা কেড়ে নিয়ে চোখের আড়ালে রেখে দেয়। কিন্তু তুই তো বলেছিস তোর দিদি ক্যান্সারে মারা গেছে। আপা আমার চেয়ে 5 বছরের বড় ছিল। ক্লাস 11-এ যখন তোদের সঙ্গে আলাপ হলো, ঠিক তার 1.5 বছর আগে আমার আপা একটা হিন্দু ছেলেকে বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়। আব্বু এই সম্পর্ক স্বীকার করে না, স্বাভাবিক। বিয়ে করে আপা যখন এসেছিল তখন আব্বু মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে আম্মুকে বলেছিল, আজ থেকে জানবে আমাদের কোনো মেয়ে নেই, খুশবু মরে গেছে। তারপর থেকে আব্বু কাউকে আমার আপার কথা বলতো না। কিন্তু আমি ভুলতে পারিনি, বিশ্বাস কর। আপা আমায় খুব ভালোবাসতো, একমাত্র আমি জানতাম আপার প্রেমিকের কথা। আপাকে বলেও ছিলাম। আব্বু কিন্তু এই রিলেশন মেনে নেবে না। আপা বলেছিল হীরকদাকে ছাড়া বাঁচবে না। তারপর হঠাৎ একদিন দুজনে নিকা করে চলে আসে। 2.5 বছর পর আব্বুর কথাই ঠিক হলো, আমার আপাটা মরে গেল। শুনলাম রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগেছিল। আবার কেউ বলেছিল শ্বশুর বাড়ির লোকেরা আপাকে পুড়িয়ে মেরেছিল। পাড়ার লোকের মুখে 2 রকম শুনেছিলাম। আপা নাকি কোনোদিন মা হতে পারবে না বলে শ্বশুর বাড়ির লোকেরা অত্যাচার করত। আবার কারো মুখে শুনেছি হীরকদার অন্য একটা ওই আর কি অ্যাফেয়ার। কোনটা সত্যি কোনটা মিথ্যে কিচ্ছু জানি না। আম্মু খুব কেঁদেছিল। অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি ছিল 1 মাস। জানি না তোদের মনে আছে কিনা, ক্লাস 12-এ আমি টানা 15 দিন স্কুলে আসিনি। তখন এসব ঘটনা তোদের বলতে আমার লজ্জা করেছিল। কি বলতাম আর। আসিফের চোখ থেকে একটা নোনতা জলের রেখা গড়িয়ে চিবুক পর্যন্ত নামল। এতক্ষণ আমাদের যেন কেউ মন্ত্র পড়ে স্থির করে রেখেছিল।
কেউ একবারও চোখের পাতা ফেলিনি। তুই এই কারণেই সেদিন আমায় ওই কাজটা করতে বলেছিলি, তাই না? না, ওসবে আমি বিশ্বাস করতাম না, কিন্তু তোর মুখে ওইসব নিয়ে এত শুনেছি যে সেদিন আমার খুব ইচ্ছে করছিল আপাকে যদি একবার ডাকা যায়। জানিস, আব্বু না দেখেছে। মানে? সেদিন আপার ছবিটা নিজের চোখে ওই অবস্থায় দেখার পরেও আব্বু আমাদের কথা শোনেনি। আমরা যে বাড়ির মধ্যে কারোর উপস্থিতি টের পাই সেটাই বিশ্বাস করতো না, কিন্তু একদিন রাতে আব্বুও দেখতে পায় আমাদের ঘর লাগোয়া বারান্দায় কি যেন বসে আছে। আব্বু কে কে বলে চিৎকার করতেই সেই ছায়ামূর্তিটা উঠে দাঁড়িয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আব্বু স্পষ্ট বুঝতে পারে যে ওই ছায়ামূর্তি একটি মেয়েরই ছিল। প্রভাস আমার দিকে তাকায়। বন্ধুদের মধ্যে একমাত্র প্রভাসই জানিয়েছে আমিও সেদিনের পর থেকে কারো একটা উপস্থিতি টের পাই। আজ ও বুঝতে পারছে যে এটা কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নয়, এটাই বাস্তব। হঠাৎ কি মনে হওয়াতে আমি আসিফকে জিজ্ঞেস করলাম, তোর আপার নাম তো খুশবু ছিল, তাই তো? আব্বুই আদর করে আপাকে এই নামে ডাকতো, সেই থেকে এটাই আপার ডাক নাম হয়ে যায়। তবে ভালো নাম ছিল ইয়াসমিন মেহসিন। আমার মনে হলো সামনের শান্ত পুকুরের জলেও পর্বত প্রমাণ একটা ঢেউ উঠল, আর সেই সহসা ফুঁসে ওঠা বিধ্বংসী ঢেউ যেন আমায় অনন্ত তমসাবৃত কোনো লোকে নিয়ে যাচ্ছে, যার কুল নেই, কিনারা নেই। হয়তো অজান্তেই আমার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠেছিল। প্রভাসেরও একই অবস্থা, কারণ সেদিন ইউনিয়ন রুমে বসে আমি এই নামটা ওকেও বলেছিলাম। আমার মনে পড়ে গেল সেই দিনটার কথা। আসিফের বাড়ি সেদিন খালি ছিল। আব্বু আর আম্মু ওদের আত্মীয়ের বাড়িতে গিয়ে প্রচণ্ড বৃষ্টিতে আটকে পড়েছিল, আর আমরা আটকে পড়েছিলাম আসিফের বাড়িতে। সন্ধেবেলা আড্ডা মারতে গিয়েছিলাম, কিন্তু এমন আকাশ ভেঙে বৃষ্টি নামল যে আসিফ কিছুতেই ছাড়ল না। ও বলল নিজে খিচুড়ি আর ডিম ভাজা রাঁধবে, সবাই মিলে হেভি মস্তিতে খাওয়া যাবে। প্রভাস ভীষণ আফসোসের সুরে বলেছিল, আরে এমন জানলে একটু ডুকুটুকুটার ব্যবস্থাটাও করে রাখতাম না। উফ, নাইট পার্টিটা একেবারে জমে ক্ষীর হয়ে যেত রে। আহা গো, এমন বৃষ্টি ভেজা রাত আমরা কি শুধু ঘুমিয়েই কাটিয়ে দেবো? আর কিছু করবো না? আর কি চাষবে? রসের তো শেষ নেই তোর। সুতনু অমনি বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ে, কোমর বেঁকিয়ে ত্রিভঙ্গ হয়ে সখী সখী ভাব নিয়ে বলে ওঠে, সর্পিণী সদৃশ দেহবল্লরি পরে পিন ও বয়োধরা যুক্তা তন্নি, যার নিটল নিতম্বা। এই শোনাব শান্তনু, কি সব বলছে রে হরে করকম্বা? ওহে, ও একটা সুন্দরী মেয়ের বর্ণনা দিচ্ছে। ও শালা আজকের রাতটা কোনো সুন্দরীর সঙ্গে কাটাতে চায়। এই শালা, এই আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? এই আমাদের সঙ্গে রাত কাটানো যায় না? আরে তোদের সাথে তো আর ওই সব করা যাবে না। তবু তুই আমাদের সাথে থাকবি, চুপচাপ বস বস। দূর শালা, করবোটা কি? ল্যাঞ্চেট। ঘরের মধ্যে ফুলঝুড়ির মতো যে হাসির ফোয়ারা ছড়িয়ে পড়ছিল তা যেন নিমেষে স্তব্ধ হয়ে গেল। কথাটা বলেই আমাদের সকলের মুখের দিকে একবার করে চাইল আসিফ। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? চল না স্বর্ণ, আমরা আজ রাতে প্ল্যানচেট করি। তুই তো সেদিন বলেছিলি এসব নাকি তুই পারিস। রবীন্দ্রনাথ নাকি করেছে। চল না, বেশ একটা থ্রিলিং নাইট হবে। হ্যাঁ, লাউ ঠেলা, সেক্সি নাইট থেকে হন্টেড নাইট। হ্যাঁ, এ আসি, তোর কি মাথা খারাপ হলো নাকি রে? আই এম সিরিয়াস সুতনু। এই স্বর্ণ, প্রভাস, চল না, একবার ডেকে দেখি আসে কিনা। কাম অন। তা ডাকবি কাকে? বারান্দা লাগোয়া একটা ঘরের জানলা দরজা সব বন্ধ করে আমরা চার মূর্তি বসেছি প্ল্যানচেটে। বাইরে ঘন ঘন বাজ পড়ছে।
আকাশের বুক চেরা আলোর ঝলকানি থেকে থেকেই জানলার কাঁচ গলে ঘরের মধ্যে এসে পড়ছে। ঘরের মাঝে একটা চারকোনা টেবিলের ওপর কেবল একটাই বাতি জ্বলছে। আমরা তাকে ঘিরে একে অপরের হাত ধরে বসে আছি। যাই ঘটে যাক, কেউ কারোর হাত ছাড়বি না, ঠিক আছে? কেউ জায়গা থেকে উঠবি না। আমি এসব করবো না। আর ওঠা যাবে না, কিচ্ছু হবে না তোর, চুপ করে বসে থাক। সুতনুকে আমি সাহস দিলেও আসলে সেটা আমি নিজেকে সান্ত্বনা দিলাম, কারণ আমার বুকের ভেতর অনেকক্ষণ থেকেই ঢিপ ঢিপ করে শব্দ হচ্ছে। ভূত প্রেত আত্মা যে আমি অবিশ্বাস করি তা নয়, কিন্তু কেন জানি না সেরকম ভয় করে না। তবে সেদিন প্ল্যানচিটে বসে আমিও ঘামছিলাম দরদর করে, কারো সামনে সেটা প্রকাশ করিনি। শুরু হলো প্ল্যানচেট। আমি মিডিয়াম হয়ে ডাকতে শুরু করলাম আসিফের আপা মানে দিদির নাম ধরে। এটাই তার মানে আসিফের ইচ্ছে ছিল, কারণ ও জানতে চেয়েছিল ওকে সত্যিই কেউ মেরেছিল নাকি ওটা নিছকই অ্যাক্সিডেন্ট। খুশবু, খুশবু, তুমি কি আছো? যদি থাকো তাহলে সাড়া দাও। খুশবু, শুনতে পাচ্ছ? আমার একটা হাত ধরেছে সুতনু আর অন্য হাত আসিফ। আসিফের দিকের হাতে বেশ জোরে চাপ পড়ল হঠাৎ। আমি চোখ বুঝেই বুঝতে পারলাম আসিফ ভয় পেয়েছে, তাই সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরল। ঘরের মধ্যে একটা টিকটিকিও ডাকছে না, কেবল অঝোর বৃষ্টি আর বাজের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মোমবাতির আলোটা বাতাসহীন ঘরে সোজা হয়ে জ্বলছে। দেয়ালে আমাদের চারজনের ছায়া এক অলৌকিক গা ছমছমে আবহ সৃষ্টি করেছে। খুশবু, 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 শুনতে পাচ্ছ? আবারও খুশবুর নাম ধরে ডাকলাম, কিন্তু এবারেও কোনো সাড়া নেই। এইভাবে মিনিট 20 কেটে যাওয়ার পরেও যখন কিছুই ঘটছে না, তখন বাকিরা একটু নড়ে চড়েই উঠছে। আমারও ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। আমি তো কখনো এইসব করিনি, এই প্রথমবার, তাই বুঝতে পারছি না সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। প্রায় আধ ঘন্টা এইভাবে ডাকাডাকি করেও যখন কারো কোনো সাড়া শব্দই নেই, তখন আমি হাল ছেড়ে দিলাম। হচ্ছে না। কাম অন, এনকোয়ারি ফেলছিস কেন? আমার মনে হয় তোর দিদি সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই। মানে যেখানে আছে সেখান থেকে হয়তো সাড়া দিতে পারবে না, ও আসবে না। কথাটা শুনে আসিফ বেশ হতাশ হলো। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। এক ঝটকায় বারান্দা থেকে আমায় ধাক্কা মেরে ঢুকে এলো বৃষ্টি ভেজা জলো বাতাস। এতক্ষণ সকলে ঘেমে নিয়ে জামা কাপড় ভিজিয়ে ফেলেছে। হাওয়াটা ঘরে ঢুকতে বেশ স্বস্তি লাগলো। ঘরের আলোগুলো পটাপট জ্বালিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে চমকে দিয়ে ফটাস করে একটা শব্দ, সঙ্গে ঝনঝন করে কাঁচ ভেঙে পড়ল মাটিতে। পরক্ষণেই আবার একই শব্দ, বুঝলাম পাশাপাশি দুটো আলো বার্স্ট করলো। নিজেদের বাঁচাতে টেবিলের পাশ থেকে ছড়িয়ে পড়ল সবাই। তারে তারে ঘষা লেগে এখনো ওয়্যারিংয়ের জায়গা থেকে আগুনের ফুলকি ছিটকে বেরোচ্ছে। আবার একটা খটাস করে শব্দ হয়ে ছুটন্ত পাখাটা থেমে গেল। এবার আমরা পড়িমড়ি করে দরজার কাছে এসে দাঁড়াতেই ঘরের ভেতর আবার একটা বিস্ফোরণ। এবার আসিফের ডেস্কটপটা জ্বলে উঠল। সেটা কিন্তু বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্নই ছিল। ঘরময় পোড়া গন্ধ। এসব কি হচ্ছে স্বর্ণাভ? কি হচ্ছে এসব? আমি উত্তর দেওয়ার সময়টুকুও পেলাম না। ঘর কাঁপিয়ে আমাদের কান ফাটিয়ে আবারও মোটা কাঁচ ভাঙা এবং সঙ্গে যান্ত্রিক বিস্ফোরণের ভয়াবহ এক শব্দ। টিভিটা ভেঙে চুরচুর হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। মাত্র কয়েক সেকেন্ডে সারা ঘরে কেউ যেন অগ্নিতাণ্ডব শুরু করে দিল। প্রভাস চিৎকার করে জল আনতে বলল। ইলেকট্রিক তার বেয়ে আগুন ছড়িয়ে পড়ছে সারা ঘরে। এইভাবে চলতে থাকলে বাড়ি শুদ্ধ আমরা সকলেই পুড়ে মরব। সুতনু চিৎকার করে বলল, আসিফ,
এ আসিফ, আগে তোদের মেন সুইচ অফ কর, আগে মেন সুইচ অফ কর, সারা বাড়িতে আগুন লেগে যাবে। আমি হতবাক হয়ে চোখের উপর অলৌকিক ধ্বংসলীলা দেখছি। হাত পা অসাড় হয়ে এসেছে। আরও একটা টিউবলাইট ঠিক আমার মাথার উপরেই ছিল। ঠিক সময় প্রভাস আমায় টেনে বাইরে না বার করলে হয়তো সেই টিউবলাইট ফাটা কাঁচ মাথায় ঢুকে সেই রাত্রে আমার মৃত্যু হতো। সেদিন কারো কোনো ছায়া পড়েনি ঘরের দেওয়ালে, কেউ সাড়া দেয়নি। পরে বুঝেছি সে এসেছিল। হয়তো আরও একটু ধৈর্য ধরা উচিত ছিল আমার, কিন্তু আমি অস্থির হয়ে মিডিয়াম ভেঙে দিয়েছিলাম। তাই হয়তো সে মাঝপথে এসে বন্দী হয়ে রয়েছে। না পারছে ইহলোকে আসতে, না পারছে পরলোকে ফিরে যেতে। কোথায় যেন পড়েছিলাম, পিশাচ বন্ধনী নাকি পিশাচ জনিতে বাঁধা পড়ে যায় আত্মা। এও কি সেরকম কিছু? জানি না কিভাবে মুক্তি দেব তাকে। আর সে যদি মুক্তি না পায়, আমাদেরও মুক্তি নেই। কোনো এক মৌলবীকে ডেকে বাড়ির তালায় মন্ত্রপুত ধাগা বেঁধেছে আসিফের আব্বু। কিন্তু আমি কি করব? ইয়াসমিন যে আজও আমার সঙ্গেই থাকে। আমি না চাইলেও সে আমায় আগলে রাখে। কখনো বা রাগ করে অঘটনও ঘটায়। সে আমায় প্রতিটা পদক্ষেপে জানিয়ে দেয় যে সে সর্বক্ষণ আছে ছায়ার মতো। আজকাল আমায় একাই থাকতে হয়, কারণ গ্রাম ছেড়ে কলকাতায় ফ্ল্যাট নিয়েছি। কলেজ আর ইউনিভার্সিটির গণ্ডি পেরিয়ে এখন আমি একটা চ্যানেলের গ্রাফিক্স ডিজাইনার। সুতনু ব্যাঙ্গালোরে কলেজের প্রেমিকাকেই বিয়ে করেছে। প্রভাস আইটি সেক্টরে আছে। এখন 3 নম্বর প্রেম চলছে তার। আব্বু আর আম্মুর কথায় আমাদের সঙ্গে প্রায় সব সম্পর্কই ছিন্ন করেছে আসিফ। আর আমি কৃষ্ণমোহন ভট্টাচার্যকে বুড়ো আঙুল দেখিয়ে সগৌরবে 28 অতিক্রম করে 30-এর কোঠায় পা রেখেছি। মা বিয়ে করে কম মাথা খায়নি আমার। 28-এর মধ্যে ছেলের বিয়ে দিতে না পারলে শ্বশুরের ভিটেতে ভূত পেতনি চড়ে বেড়াবে, সেই টেনশনে সুগার প্রেশার সব বাড়িয়ে ফেলেছে। আমি গাইগুই করলেও আসল বাদ সাধল বাবা। ঠিক যখন আমার 28 বছর বয়স, বাবা মারা গেল। যথারীতি বিয়েতে বাধা, আর সেই সুযোগে আমিও বাঁধন হারা। কলকাতায় পালিয়ে এসে চুটিয়ে প্রেম করছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মুহূর্তে আমার 8 নম্বর প্রেম চলছে। আগের 7 জন আমার জীবনে ঠিক 2 মাস করে টিকেছে। তারপর সম্পূর্ণ এক অজানা কারণে তারা সরে গেছে। কেউ কেউ আর যোগাযোগই রাখেনি। যখনই কোনো সম্পর্ক ভেঙেছে, তখনই আমি সেই সব প্রেমিকার মুখের ওপর আমার কলেজ লাইফের প্রিয়াঙ্গীর ভয় পেয়ে সরে যাওয়া মুখটা দেখতে পেয়েছি। কেন? এর কারণ কি? সবাই কেন আমায় ভয় পায়? কেন আসে? কেনই বা ছেড়ে যায়? হ্যালো, বলছি আজ বাড়ি আছো? আসবো? ফোনের ওপারে নরম গলাটায় একটা আবেশ জড়ানো আছে। হ্যালো বললেই যেন হাতছানি দিচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আজ ফ্রি, দুপুরে চলে এসো। ঠিক সময়ে সুকন্যা এসে বেল বাজালো। শহরের গলির মধ্যে এক কামরার ছোট্ট একটা ফ্ল্যাট, তখন আমাদের দুজনের ফুলসজ্জার বাসর। আগুনের সঙ্গে ঘি থাকবে আর একটুও জ্বলবে না, তা কি হয়? ঠোঁট থেকে বুক ছুঁয়ে তুলতুলে নাভির ওপর নেমেছি। সমুদ্রের তলদেশে ফেনিয়ে ওঠা সুপ্ত উর্মিমালার মতো সুকন্যার শরীরটা ফুলে উঠেই গভীর নিঃশ্বাসে বিছানার সঙ্গে মিশে যাচ্ছে। উষ্ণ নিঃশ্বাসের ঘূর্ণিপাক খেতে থাকা শুনশান ফ্ল্যাটটা আদিম নেশায় ডুবতে ডুবতে হঠাৎ করে কেঁপে উঠল। বাথরুমে প্রচণ্ড জোরে কেউ যেন কল খুলে দিল। সেই জলের তোড় একটা ফাঁকা বালতির মধ্যে এসে পড়ায় শূন্য ফ্ল্যাটটা যেন গম গম করে বাজছে। সুকন্যা বেশ ভয় পেয়েছে। আমি গিয়ে কলটা বন্ধ করে ঘরে ফিরে আসি। এটা কি হলো স্বর্ণাভ? কল কে খুললো? আমি নির্বিকার চিত্তে একটা সিগারেট ধরালাম, তারপর ধোঁয়া ছেড়ে বড় করে নিঃশ্বাস নিলাম। কি গো, বলবে তো কিছু?
ফ্ল্যাটে তো তুমি ছাড়া আর কেউ নেই, তাহলে ওই কল? এই ফ্ল্যাটে তুমি আর আমি ছাড়া আরো একজন আছে। মানে কোথায় সে? বলনি কেন তুমি আগে? সুকন্যা প্রচণ্ড ভয়ে লজ্জায় তড়িঘড়ি গায়ে জামা গলাতে থাকে। চুড়িদারটা পরে নিয়ে সে থমকে যায়, কারণ ও খেয়াল করে আমি তখনও আগের অবস্থাতেই বসে আছি। ফাজলামও করছো না? ফ্ল্যাটে মোটেও আর কেউ নেই, সব তোমার শয়তানি। প্রমাণ চাও? এই ফ্ল্যাটে তুমি আর আমি ছাড়া আরো কেউ আছে? কি প্রমাণ? সুকন্যা ঠিক কি বলবে বুঝতে পারল না। একটু আমতা আমতা করে কিছু বলার আগেই আমি আমার নিকোটিন শোষা ঠোঁট দুটো নিয়ে আবারও ঝাঁপিয়ে পড়লাম সুকন্যার ঠোঁটে। মনের সুখে আহরণ করতে শুরু করলাম গোলাপি ঠোঁটের মধু। নিজেকে দানব মনে হলো, তবু আমি অপারগ, কারণ একটু পরেই সুকন্যার সঙ্গেও আমার সম্পর্কটা শেষ হয়ে যাবে। দানবীয় চুম্বনে সুকন্যাও অসহায় নরম পাপড়ি মেলা ফুলের মতো সাড়া দিল, বিখিয়ে দিল নিজেকে। আর ঠিক তখনই, ঠিক সেই মুহূর্তে আমার মনে হতে লাগলো সুকন্যা আমার বন্ধন ছাড়িয়ে পালাতে চাইছে। নড়ছে, কাঁপছে, তবু আমি ছাড়ছি না। সুকন্যার চোখ বিস্ফারিত, সে সবটুকু গায়ের জোর লাগিয়ে আমার থেকে দূরে ছিটকে সরে গেল। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বিস্ফারিত চোখে আমার পেছনে সে কিছু একটা দেখছে। সুকন্যার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসার আগেই সে সুতো কাটা ঘুড়ির মতো লুটিয়ে পড়ে মাটিতে। আমার বাবাও নাকি এইভাবেই মায়ের চোখের সামনে লুটিয়ে পড়েছিল। আমি তখন কলকাতায় গিয়ে শুনলাম আমার বিয়ের জন্য ঘটকের দিয়ে যাওয়া মেয়েদের ছবি বাজতে বাজতে হঠাৎই বাবা পড়ে যায়। ডাক্তার জানান হার্ট অ্যাটাক, অথচ তেমন কোনো রোগই ছিল না বাবার শরীরে। মুখে জল ছেটাতেই গভীর সমুদ্রের তলদেশ থেকে সুকন্যা যেন খাবি খেয়ে জেগে উঠল। তারপর আর এক মুহূর্তও দাঁড়ায়নি আমার সামনে। বললাম বাড়ি ছেড়ে দিয়ে আসি, অন্ততপক্ষে গাড়িতে তুলে দিয়ে আসি। কোনো কথাতেই রাজি হলো না। শুধু চলে যেতে যেতে সিঁড়ির চাতালে দাঁড়িয়ে একবার ফিরে দেখল আমার দিকে। চোখের দৃষ্টিতে সে জানিয়ে দিয়ে গেল আমায় দেখে তার ভীষণ ভয় করছে। আমি আর আলাদা করে প্রশ্ন করিনি তাকে। আগের কয়েকবারের মতো ঘরে এসে বালিশে মুখ গুজে কাঁদিওনি। শুধু শূন্য ঘরে চুপ করে বসে প্রশ্ন করেছিলাম তাকে, কেন? কি চাও আমার কাছে? তুমি তো মানুষ নও, তাহলে কিসের চাহিদায় আমাকে সন্ন্যাসী করে রাখতে চাও? কেউ উত্তর দিল না, সাড়াও করল না। নীরব হয়ে নির্জন ঘরে বসে জানলার দিকে তাকিয়ে দেখলাম দুটো চড়ুই পাখি আমার জানলার কোণে খড়কুটো এনে বাসা বাঁধার চেষ্টা করছে। এরপর আর প্রেমের পথে পা বাড়াইনি। মা মেয়ে দেখেছে, আমি ফোনেই জানিয়েছি যে আমার পছন্দ, তুমি এগোতে পারো। ফোনটা রেখে মনে মনে হেসেছি, খুব হেসেছি, কারণ আমি জানি আমার হয়ে এই বিয়ে ঠিক অন্য কেউ ভেঙে দেবে। মেয়েটির সঙ্গে দেখা করলাম, ভাবলাম এই বুঝি কিছু দেখে বাকিদের মতো পালিয়ে গেল, কিন্তু না, সে রয়েই গেল। অবাক হলাম, তাহলে কি সে এই মেয়েকে দেখা দিল না? কেন? বিয়ের দিনও ঠিক হয়ে গেল। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। এবার কি চাই ইয়াসমিন? সে তো কিছুতেই অন্য কোনো নারীর সঙ্গে আমায় ভাগ করে নেবে না। তাহলে এখনো কিছু করছে না কেন? নমস্কারই কিনবে বলে মা কলকাতায় এলো, আমাকে সঙ্গে নিয়ে গড়িয়াহাট থেকে মন খুলে বাজার করলো। মায়ের জন্য চিন্তায় রাতের ঘুম উড়ে গেল আমার। আমি বেশ ভালো বুঝতে পারছিলাম মা এবার একটা বড় সড়ো ধাক্কা পেতে চলেছে। সে কি চায় বাবার মতো একলা বিধবা মাটাও হৃদরোগে আক্রান্ত হয়ে মরুক? কারণ মা এত আশায় বুক বাঁধছে, ছেলের বিয়ে নিয়ে এত স্বপ্ন দেখছে যে শেষ মুহূর্তে যদি এই বিয়েটা ভেঙে চুরচুর হয়ে যায় তাহলে তো তার হৃদযন্ত্রে আঘাত আসবেই। আত্মীয় স্বজন ডেকে ঘটা করে দেশের বাড়িতেই হলো আমার আইবুড়ো ভাত।
এদিকে সারা রাত না ঘুমিয়ে কেবল পায়চারি করি। চোখের কোণে কালি দেখে মা খ্যাচ করে আমি নাকি একটুও শরীরের যত্ন নিচ্ছি না। এদিকে সেই মেয়ের, হ্যাঁ সে মেয়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আর সেই মেয়ে তো কোনো বাধাই দিচ্ছে না। তাহলে কি চায়? যে এবার আমার বিয়ে হোক, আমি সংসারী হই। সুকন্যা চলে যাওয়ার পরে শূন্য ঘরে বসে আমি যে তাকে অসহায়ের মতো প্রশ্ন করেছিলাম, তাতেই কি তার মায়া হলো? ভাবনা শেষ হলো না। রাত ফুরোতে না ফুরোতেই শিবুদা তেড়ে সানাই বাজিয়ে দিল। বুড়ো হাড়ে তার ফুর্তির শেষ নেই। আশপাশের পরিস্থিতি আমারও মনটাকে ফুরফুরে করে দিল। দোতলায় আমার ঘর আজ মম করছে রজনীগন্ধা আর গোলাপের গন্ধে। নিমন্ত্রিত অতিথিরা চলে গেছেন বেশ খানিক আগে। প্রেমের লিপি হাতে ফাগুনের পূর্ণিমা এসেছে আমার ঘরের জানলার বাইরে। সদ্য বিবাহিত বউটি বেনারসির আঁচলে ঘোমটা টেনে এক মনে বাইরের দিকে তাকিয়ে। আমি যে ঘরের ভিতর এসে দাঁড়িয়েছি সে কি টের পায়নি? আকাশের বুকে আজ গোল থালার মতো চাঁদ উঠেছে। সে আজ ড্যাব ড্যাব করে নীললজ্জের মতো দেখবে নবদম্পতির ফুলসজ্জা। আমি ভালো করে চারপাশে তাকিয়ে দেখলাম, কোথাও তার ছায়া ঘাপটি মেরে নেই তো? না, তেমন কিছু তো দেখছি না। যবে থেকে বিয়ের কথা পাকাপাকি হয়েছে তবে থেকে সে আর আসে না। তার উপস্থিতি টেরও পাই না। কি জানি, আমি তাকে ডেকেছিলাম বলে হয়তো আমায় ভালোবেসে ফেলেছিল সে, কিন্তু আমি মুক্তি চাইতে হয়তো অভিমান করে সরে গেছে। আচ্ছা, যেখান থেকে এসেছিল সে কি সেখানে ফিরতে পেরেছে? পরক্ষণই মনে হলো, আমি আজ এসব কি ভাবছি? আজ এমন একটা দিন যা মানুষের জীবনে মাত্র একবারই আসে। না না, ইয়াসমিনকে আমার মাথা থেকে বের করতেই হবে। সেই জায়গায় বসাতে হবে মহুয়াকে, আমার বিবাহিত স্ত্রী, বড়ই চুপচাপ, লক্ষ্মীমন্ত। অবশ্য এসব আমার মায়ের বিশ্লেষণ। আমি যে এসে দাঁড়িয়ে আছি মহুয়ার এখনো সে খেয়াল নেই। কথা না বলে একটু শব্দ করেই ঘরে দরজাটা দিলাম। ফিরে ফুল সাজানো খাটের দিকে তাকাতেই দেখি হাঁটুর ওপর হেলিয়ে রাখা মাথাটা সোজা করে বসেছে। একটু সহজ হতেই বললাম, এসব ধরাচূড়া এখনো পড়ে রয়েছ? ছেড়ে ফেলে রিল্যাক্স করতে পারতে। মহুয়া কথা বলল না, শুধু মাথাটা নিচে নামিয়ে নিল। লজ্জা পেল। সে অসম্ভব কিছু না। মহুয়া একেবারেই গাঁয়ের মেয়ে, কিন্তু শিক্ষিত। ওর সঙ্গে যে কবার দেখা করেছি তাতে বুঝেছি মহুয়া বেশ লাজুক, স্বল্পভাষী। হুট বলতে পরপুরুষের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়া ওর স্বভাব বিরুদ্ধ। অনেকক্ষণ থেকে পা দুটো টনটন করছে, সেই সঙ্গে অতিথিদের আপ্যায়ন ছোটাছুটি করে কোমর থেকে ধরে গেছে। তাই খাটের উপর মহুয়ার পাশে গিয়ে বসলাম। মুলতানি মাটি গলা জ্যোৎস্নাটা গোলাপের পাপড়ি ছড়ানো বিছানার উপর গভীর আবেশে ছড়িয়ে রয়েছে। সেই আলোতেই আলতা পরা দুটো পায়ের আঙুলগুলো মিলে রেখেছে মহুয়া। দু পায়ের দুই আঙুলের উপলি দুটো আঙুট চাঁদের আলোয় চকচক করছে। আমি ধীরে ধীরে উঠে গেলাম মহুয়ার কাছে, কারণ তার দিক থেকে এগিয়ে আসার কোনো সম্ভাবনাই নেই। টিপিক্যাল গাঁয়ের বউয়ের মতো ঘুমটায় মুখ ঢেকে বসে আছে মহুয়া। হয়তো সেই জন্যই আরো বেশি করে ইচ্ছে করল মোম গলা জ্যোৎস্নায় নতুন বউয়ের মুখখানা দেখতে। আমার হাতটা গলিয়ে দিলাম ঘোমটার আড়ালে। হাতের আঙুলগুলো মহুয়ার থুতনি ছুল। আমার শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ নতুন করে খেলা করছে। বাইরে থেকে কোনো রাতচরা পাখি যেন ডেকে উঠল। ধীরে ধীরে নতুন বউয়ের মুখখানা আমার মুখের দিকে ফেরালাম, আর ঠিক সেই মুহূর্তেই ছিটকে সরে গেলাম আমি। আমার বুকের উপর কেউ যেন ধারালো ছুরির ঘা বসিয়ে দিল নিমেষে। গা গুলিয়ে উঠল। কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে গেল আমার। বিছানা ছেড়ে নেমে দৌড়ে পালাতে গেলাম, কিন্তু আমার হাত পা শরীর মুহূর্তের মধ্যে জগদ্দল পাথরের মতো ভারী হয়ে গেল। মুখের সামনে এগিয়ে আসছে একটা মুখ। মনে পড়ে গেল আসিফের কথাগুলো। ওর দিদি খুশবু ওরফে ইয়াসমিনের ভীষণ শখ ছিল
হিন্দু মেয়েদের মতো বেনারসি শাড়ি, এক মাথা লাল সিঁদুর, হাতে শাঁখা পলা পরে বিয়ে করা। একবার হিন্দুদের মতো পায়ে আলতা পরেছিল বলে আসিফের আব্বু খুশবুকে ভীষণ মেরেছিলেন, কিন্তু তাতেও ইয়াসমিন দমে যায়নি। সাজের গোপন বাক্সে কিনে এনে রেখেছিল একজোড়া শাঁখা পলা আর একটা সিঁদুর কৌটো। মাঝামাঝি খুশবু তার আম্মুর শাড়ি পরে আয়নার সামনে ঘোমটা মাথায় দাঁড়িয়ে অবাক নয়নে নিজেকে দেখত। ঠিক এরপরই হীরককে ভালোবেসে বিয়ে করে ইয়াসমিন। কিন্তু সেই ভালোবাসার বিয়ে যে তার জন্য সাজিয়ে রেখেছিল এক অগ্নিদগ্ধ বিভৎস মৃত্যু, তা সে বুঝতেও পারেনি। ঠিক যেমন আমি বুঝতে পারিনি জ্যোৎস্নার নরম মন ভোলানো আলোয় ঘোমটার আড়াল থেকে বেরিয়ে আসবে আগুনে পুড়ে কাঠ হয়ে যাওয়া এক ভয়ানক কালো প্রেত মূর্তি। কখন যে আতঙ্কে আমার বিস্ফারিত চোখ দুটোতে অমাবস্যার নিকষ অন্ধকার নেমে এলো তা মনে নেই। শুধু মনে আছে বুকের বাম পাশটায় অজস্র পিন ফোটানো এক তীক্ষ্ণ তীব্র ব্যথা কামড়ে ধরেছিল আমার হৃদযন্ত্রকে। সেই ফুলশয্যার রাতেই আমি শেষ দেখেছিলাম ইয়াসমিনকে। তারপর থেকে এখনো আমি ওকে খুঁজেই চলেছি। মা এখন মেজ কাকার কাছে থাকে। ওরা নিঃসন্তান। জ্যাঠা এবং ছোট কাকার একটি করে মেয়ে। চক্রবর্তী বংশের শেষ বাতি বলতে একমাত্র আমি। এই বিরাট খণ্ডহরের আমি শেষ রাজপুত্র। তাই তো বুক দিয়ে আজও আগলে রেখেছি আমার বাপ ঠাকুরদার ভিটেকে। সন্ধে হলেই ছাদে গিয়ে বসি। রাত কেটে যায়, কিন্তু সেই সাদা পেঁচাটা আর ডানা ঝাপটে নৈরিত কোণের দিকে উড়ে যায় না, কারণ কৃষ্ণমোহন ভট্টাচার্যের কথাগুলো আজ অক্ষরে অক্ষরে ফলে গেছে। যা কিছু আমাদের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জুড়ে যায় তা আমাদের চরিত্র গঠন করে। লোকে শুধু আমাদের আচরণটুকু দেখতে পায়। আমাদের ছায়া কোথায় গিয়ে পড়ছে, কিভাবে পড়ছে, তার খেয়াল রাখার দায় তাদের নেই। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, অন্বেষ, কৌশিক, রণদীপ, পূজা, আলোকলতা, নিহারেন্দু এবং মৌপিয়া। আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী ছায়া সঙ্গিনী। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।